আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এই গ্রামের কাউকে আমি ছাড়বো না। এরপর কেটে গেছে বহু বছর, বহু যুগ। এখন বিলাসপুর গ্রামের মানুষজনও অনেক বদলে গেছে। তারা এখন নতুন ধরনের অনেক আদব কায়দাও শিখেছে। তারা নিজেরা রোজগার করে তাদের সংসার চালায়। এই গ্রামের একজন বাসিন্দা হলো হরি। সে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে এবং সেই মধু গ্রামে গ্রামে বিক্রি করে। হরি এখনো বিয়ে করেনি, সে বাড়িতে একাই থাকে। মধু নেবে গো, মধু? কেউ মধু নেবে? আমার কাছে টাটকা মধু পাবে। আরে হরি যে, হ্যাঁ ভোলাদা। তা তোর মধু কত করে দিচ্ছিস? কতটুকু নেবে নাও না, তোমার সাথে আর কি বা দামাদামি করবো বলো? তা বললে হয়? বল বল, 1 কেজি কত রাখবি বল। এই 250 টাকা হয়, তুমি না হয় 200 দিও। তাজা হবে তো? একদম তাজা হবে। দে তবে। আরে এই নে টাকা। তারপর হরি আবারও তার মধু গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। তখন প্রায় সন্ধে। সে মধু বিক্রি করে বাড়ি ফিরছে এবং মনে মনে ভাবছে, এই গ্রাম, পাশের গ্রাম, সব গ্রাম থেকে মোটামুটি মধু সংগ্রহ করে ফেলেছি। আর তো এদিকে কোথাও মৌচাক নেই। এখন কি করি? এখন তবে কোথা থেকে মৌচাক ভাঙবো? হরি দীর্ঘক্ষণ ধরে ভাবতে থাকে সেই কথা। হঠাৎ তার মাথায় এলো, গ্রামের ওই পশ্চিম দিকে জঙ্গলে এখনো যাওয়া হয়নি। এই তবে কাল ওখানে গিয়ে একবার দেখবো কোনো মৌচাক আছে নাকি। আরে, এটা তো অনেক বড় জঙ্গল, কত গাছপালা। মনে হচ্ছে আমি যেন কোনো অন্ধকারে প্রবেশ করে ফেললাম। এখন যে দিন, তাই গাছের গভীরতায় বোঝাও যাচ্ছে না। এখানে কি কোনো মৌচাক দেখতে পাবো? হরি জঙ্গলের মধ্যে এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটি শিমুল গাছের মধ্যে বিশাল বড় একটা মৌচাক দেখতে পেল। ওই তো একটা বিশাল বড় মৌচাক। ওটা থেকেই মধু সংগ্রহ করে নি। তারপর হরি ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে উড়িয়ে দিয়ে মৌচাক কাটতে যাবে, ঠিক এমন সময় অনেক বছর পর এই গ্রামের কেউ এই জঙ্গলে প্রবেশ করলো। সেদিন সেই গ্রামবাসীদের মশালের আগুন আমার গায়ে লেগেছিল ঠিকই, কিন্তু কেউ জানে না আমি পেঁচা বুড়ির কাছে যে এক জন্ম আমৃত্যুর বর ছিল। তাই আমি আবার ফিরে আসতে পারলাম। এবার যে করেই হোক এই গ্রাম পুরো ধ্বংস করে নিঃশেষ করে দেব আমি। কেউ কি আছে আশেপাশে? এমন ফিস ফিস শব্দ হচ্ছে, মনে হয় যেন কেউ কথা কইছে। ঠিক এমন সময়ে ডাইন একটি কালো ধোঁয়ার আকারে হরির শরীরের মধ্যে প্রবেশ করলো। এই কি হলো? হরির চোখগুলো সাথে সাথে লাল হয়ে উঠল এবং তার শরীর যেন অনেকটা ভারী হয়ে গেল। শরীরটা হঠাৎ এমন লাগলো কেন? যাই হোক, তাড়াতাড়ি করে মধু সংগ্রহ করে নিয়ে যায়। তারপর হরি নিয়ে গেল সেই জঙ্গল থেকে মধু সংগ্রহ করে, এবং তার শরীরের মধ্যে প্রবেশ করে রয়েছে সেই ডাইনি বুড়ি। গ্রামে পৌঁছে হরি সেই মধু বিক্রি করতে থাকলো। একদিন রাতের বেলা, ভোলাদা আছো নাকি? কি ব্যাপার, এই অসময়ে হরি তুই? এই আসলাম একটু দরকারে। কি দরকার? এই আমার সাথে ওই একটু জঙ্গলের দিকে চলো না, আমি একটা জিনিস ফেলে এসেছি। এই রাতের বেলা?
কিরে কি ব্যাপার? হরির চোখ ক্রমশ আরো লাল হতে থাকলো। তার চেহারার মধ্যে যেন ডাইনির রূপ ফুটে উঠল। এ কি, এসব কি হচ্ছে? হে হে হরি, হরি! মারবো, সবাইকে মারবো, সবাইকে মারবো। এই বলে হরি তার হাতটা লম্বা করে বাড়িয়ে দিল ভোলার দিকে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে! এই গ্রামের কাউকে আমি ছাড়বো না। হরি ভোলার গলা চিপে তার গলা থেকে রক্ত বার করে তাকে হত্যা করলো। তারপর গ্রামের সবাই যখন খবর পেল, সবাই হতবাক হয়ে গেল ভোলার মৃত্যুতে। এভাবে হরি রোজ রাতের বেলা গ্রামবাসীদের মধ্যে থেকে একজন করে সে নিজে বিপদে পড়েছে এই বলে তাদের ডেকে নিয়ে যায় সেই গভীর জঙ্গলে এবং নিজে হাতে হত্যা করে। ডাইনি হরির মধ্যে প্রবেশ করে থাকায় কেউ কিছু টেরও পায় না। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। এভাবে গ্রামের মানুষগুলো সবাই যাচ্ছে কোথায়? হঠাৎ করে কি সব উধাও হয়ে গেল নাকি? এই আমি একটা কথা ভাবছি, সেই দিন আমি হরিকে দেখেছি গ্রামের নিতাইকে সঙ্গে করে ওই জঙ্গলে নিয়ে যেতে, কিন্তু নিতাইকে আর ফিরে আসতে দেখলাম না। ব্যাপারটা কি তবে? আমার মনে হচ্ছে তবে এই জঙ্গলে কোনো ব্যাপার আছে। এই চল তো সবাই। তারপর গ্রামবাসী আর রাম মিলে জঙ্গলের দিকে গেল এবং তারা দেখল সেখানে রক্ত, মানুষের ছেঁড়া জামা এইসব পড়ে আছে। না, আমার মোটেও ভালো লাগছে না ব্যাপারটা। আমি এখনই সাধু বাবাকে খবর দিচ্ছি। এ কোনো জন্তুর কাজ নয়, এ অন্য কারো কাজ হবে। তারপর সাধু বাবাকে ডাকা হলো। সাধু বাবা গ্রামে প্রবেশ করা মাত্রই জানালেন, তোদের গ্রামে অশনি আছে, যে গ্রামে বারবার ফিরে আসছে তার প্রতিশোধ নিতে। সাধু বাবার মুখে এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। এখন কি হবে সাধু বাবা? সে অনেক শক্তিশালী একজন, আর সেই গ্রামবাসীদের মধ্যেই কোনো একজনের ভেতর বাসা বেঁধেছে। সাধু বাবার মুখে এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো। কি হয়েছে, কি বলছিস তোরা? তারা সবাই মিলে জানালো হরির কথা। তারপর সাধু বাবার নির্দেশে হরিকে ডেকে আনা হলো। হরির মুখে কোনো কথা নেই, তার চোখ লাল। কিরে বল, কে তুই? বল তাড়াতাড়ি। যেই সাধু বাবা তাকে স্পর্শ করেছে, অমনি হরির শরীর থেকে বেরিয়ে এলো বিশাল সেই ডাইনি। তোরা তোরা কি ভেবেছিস আমার ক্ষতি করিয়ে তোরা পার পাবি? না না, আমি ফিরে এসেছি, ফিরে এসেছি আমি। এই বলে সেই ডাইনি একটি কালো ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেল। একে ধ্বংস করা অত সহজ নয়। পশ্চিমের নদীতে একটা নীল পদ্ম আছে, সে নীল পদ্মের বীজে যদি এই ডাইনির নাম 3 বার বলে ও মন্ত্র পড়ে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, তবেই ওর বিনাশ ঘটবে। তারপর সাধু ওই পদ্মের বীজ তুলে নিয়ে এসে ওই জঙ্গলের কাছে গিয়ে আগুন ধরিয়ে দিল 3 বার পেঁচো ডাইনির নাম ধরে। তোর এবার বিনাশ হবে, তুই আর ফিরে আসতে পারবি না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। বাঁচাও, বাঁচাও। তোমাদের আর কোনো চিন্তা নেই, চিরজীবনের মতোই ডাইনি বিদায় নিয়েছে। তারপর গ্রামের সবাই আবারও শান্তিপূর্ণভাবে নির্ভয়ে বসবাস করতে থাকলো। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও হওয়ার গল্পকে কমেন্ট করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন।